জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার নেতৃত্বেই ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ, হাসান মাহমুদ থাকছে প্রতিবেদনে। রাজনীতিতে বড় মোড়, বিএনপি সরকারের মনোনয়নে জায়গা পাচ্ছেন আওয়ামী লীগের নেতারা থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম ওপর নিষেধাজ্ঞার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা থাকছে প্রতিবেদনে। মা আওয়ামী লীগ নেত্রী, মেয়ে বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন থাকছে প্রতিবেদনে। অন্যায্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে গর্জে উঠেছে ছাত্রলীগ, রাজপথে সরব মহানগর উত্তর শাখা থাকছে প্রতিবেদনে। ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যার্পণ করবে না, ট্রাইব্যুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের নির্বুদ্ধিতা থাকছে প্রতিবেদনে। কলকাতার পর আগরতলা, বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস, প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে তারেক রহমান থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনার নেতৃত্বেই ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ, হাসান মাহমুদ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জ্যেষ্ঠ নেতা হাসান মাহমুদ মন্তব্য করেছেন যে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বেই আগামী দিনে আবারও ক্ষমতায় ফিরবে বাংলাদেশ আওয়ামী লীগ। তার এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একটি দলীয় অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ জনগণের দল, জনগণের আস্থা ও সমর্থন আমাদের সঙ্গে আছে। নেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আমরা আবারও দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখব। তিনি দাবি করেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডই দলের জনপ্রিয়তার প্রধান ভিত্তি। তার বক্তব্যে দেশের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক সূচকে অগ্রগতির বিষয়গুলো তুলে ধরা হয়। তিনি বলেন, এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই এবং জনগণও তা উপলব্ধি করছে। বিরোধী দলগুলোর সমালোচনা করে তিনি আরও বলেন, যারা উন্নয়নকে অস্বীকার করে এবং দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তার মতে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে ধারাবাহিক নেতৃত্ব প্রয়োজন, যা বর্তমানে শেখ হাসিনার মাধ্যমেই সম্ভব। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ এই বক্তব্যকে স্বাভাবিক দলীয় অবস্থান হিসেবে দেখছেন। তাদের মতে, যে কোনো রাজনৈতিক দলই তাদের নেতৃত্বকে সামনে রেখে নির্বাচনে যাওয়ার চেষ্টা করে এবং নিজেদের শক্তি প্রদর্শন করে। তবে বাস্তব পরিস্থিতি নির্ভর করবে ভোটারদের সিদ্ধান্ত এবং রাজনৈতিক পরিবেশের উপর। বিরোধী রাজনৈতিক দলগুলো এই বক্তব্যের সমালোচনা করেছে। তাদের মতে, এটি আত্মবিশ্বাসের চেয়ে বেশি রাজনৈতিক বক্তব্য এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মেলে না। তারা দাবি করছে, জনগণের মতামতই শেষ কথা বলবে। সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে আলোচনা চলছে। কেউ মনে করছেন আওয়ামী লীগ এখনও শক্ত অবস্থানে রয়েছে, আবার কেউ বলছেন রাজনৈতিক প্রতিযোগিতা বাড়ছে এবং ফলাফল অনিশ্চিত। সব মিলিয়ে হাসান মাহমুদের এই মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও বিশ্লেষণের জন্ম দিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ভবিষ্যৎ কতটা শক্তিশালী হবে তা নির্ভর করবে রাজনৈতিক কৌশল, জনসমর্থন এবং সামগ্রিক পরিস্থিতির উপর। রাজনীতিতে বড় মোড়, বিএনপি সরকারের মনোনয়নে জায়গা পাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি করেছে একটি অপ্রত্যাশিত আলোচনা। সম্ভাব্য বিএনপি নেতৃত্বাধীন সরকারে আওয়ামী লীগের কিছু নেতা মনোনয়ন পেতে পারেন এমন গুঞ্জন। যদিও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবুও বিভিন্ন মহলে এটি নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকরাও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো এ বিষয়ে সরাসরি কিছু না বললেও ইঙ্গিত দিচ্ছে যে ভবিষ্যতে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো গঠনের চিন্তা থাকতে পারে। তাদের মতে, দেশের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে এবং জাতীয় ঐক্য গড়তে ভিন্ন মতের রাজনীতিবিদদেরও জায়গা দেওয়ার ধারণা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে এই ধরনের জল্পনাকে গুরুত্ব দেওয়া হয়নি। দলীয় একাধিক নেতা জানিয়েছেন, আওয়ামী লীগ একটি সুসংগঠিত রাজনৈতিক দল এবং তাদের নিজস্ব আদর্শ ও কাঠামোর বাইরে গিয়ে অন্য কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দেওয়ার প্রশ্নই আসে না। দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দল ঐক্যবদ্ধ রয়েছে বলেও তারা দাবি করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের আলোচনা বাস্তবতার চেয়ে বেশি কৌশলগত বার্তা হতে পারে। অনেক সময় রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান নমনীয় বা অন্তর্ভুক্তিমূলক দেখাতে এই ধরনের ইঙ্গিত দেয়। আবার কখনো এটি প্রতিপক্ষের ভেতরে বিভাজন তৈরি করার কৌশল হিসেবেও ব্যবহৃত হতে পারে।
বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, বাংলাদেশের মতো তীব্র মেরুকৃত রাজনৈতিক পরিবেশে এমন সমীকরণ বাস্তবে ঘটার সম্ভাবনা খুবই কম। কারণ আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক আদর্শ, ইতিহাস এবং প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। তবে তারা এটাও বলছেন, রাজনীতিতে কখনোই কিছু পুরোপুরি অসম্ভব নয়। বিশেষ পরিস্থিতিতে অপ্রত্যাশিত জোট বা সমঝোতাও দেখা যেতে পারে। বিরোধী রাজনৈতিক মহলের কিছু অংশ এই গুঞ্জনকে রাজনৈতিক প্রচারণা হিসেবে দেখছে। তাদের মতে এটি জনমনে বিভ্রান্তি তৈরি করার একটি কৌশল। অন্যদিকে কিছু পর্যবেক্ষক বলছেন, এটি ভবিষ্যতের সম্ভাব্য রাজনৈতিক পুনর্বিন্যাসের একটি ইঙ্গিতও হতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই ভাবছেন, যদি সত্যিই এমন কিছু ঘটে তাহলে তা দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তবে অধিকাংশই মনে করছেন, এটি এখনও কেবল আলোচনার পর্যায়েই রয়েছে। সব মিলিয়ে বিএনপি সরকারের সম্ভাব্য মনোনয়নে আওয়ামী লীগের নেতাদের জায়গা পাওয়ার এই গুঞ্জন এখনও নিশ্চিত কোনো তথ্যের ভিত্তিতে নয়। তারেক রহমান এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন দুই প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে বাস্তব কোনো সমঝোতা তৈরি হয়েছে কিনা তা স্পষ্ট নয়। এই মুহূর্তে এটিকে রাজনৈতিক জল্পনা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন সবার নজরে। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা, প্রবাসীদের নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আওয়ামী লীগের কার্যক্রমে সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক। এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সরকারি ঘোষণা আছে কিনা তা স্পষ্ট নয়। ফলে বিষয়টি নিয়ে সতর্কভাবে দেখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। প্রবাসী সংগঠনগুলোর কয়েকজন প্রতিনিধি জানান, তারা গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের পক্ষে অবস্থান নিয়েই মত প্রকাশ করছেন। তাদের ভাষ্য, একটি প্রধান রাজনৈতিক দলের কার্যক্রম সীমিত করার মতো পদক্ষেপ হলে তা দেশের রাজনৈতিক পরিবেশে প্রভাব ফেলতে পারে। কেউ কেউ অনলাইন প্ল্যাটফর্মে বিবৃতি দিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দলগুলোর কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ থাকা উচিত। দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়। ফলে দলটিকে ঘিরে যে কোনো ধরনের নিষেধাজ্ঞার আলোচনা স্বাভাবিকভাবেই দেশ বিদেশি প্রতিক্রিয়া তৈরি করছে। প্রবাসী সম্প্রদায়ের একটি অংশ মনে করছে, বিষয়টি নিয়ে স্পষ্ট তথ্য ও ব্যাখ্যা প্রয়োজন, যাতে গুজব বা বিভ্রান্তি না ছড়ায়। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের ইস্যু প্রায়ই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে সামনে আসে এবং সব তথ্য যাচাই না করে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। তারা বলছেন, যদি কোনো নীতিগত বা আইনি পদক্ষেপ নেওয়া হয় তবে তা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হওয়া জরুরি। বিরোধী রাজনৈতিক মহলের কিছু অংশ এই প্রতিবাদের গুরুত্ব কমিয়ে দেখছে এবং বলছে, এটি একটি পক্ষের অবস্থান মাত্র। তাদের মতে, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে প্রবাসীদের অবস্থান সবসময় পুরো বাস্তবতাকে প্রতিফলিত করে না। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে। অনেকেই জানতে চাইছেন, আসলে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা, প্রবাসীদের নিন্দা ও প্রতিবাদ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আওয়ামী লীগের কার্যক্রমে সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক। এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সরকারি ঘোষণা আছে কিনা তা স্পষ্ট নয়। ফলে বিষয়টি নিয়ে সতর্কভাবে দেখার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। প্রবাসী সংগঠনগুলোর কয়েকজন প্রতিনিধি জানান, তারা গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণের পক্ষে অবস্থান নিয়েই মত প্রকাশ করছেন। তাদের ভাষ্য, একটি প্রধান রাজনৈতিক দলের কার্যক্রম সীমিত করার মতো পদক্ষেপ হলে তা দেশের রাজনৈতিক পরিবেশে প্রভাব ফেলতে পারে। কেউ কেউ অনলাইন প্ল্যাটফর্মে বিবৃতি দিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দলগুলোর কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ থাকা উচিত। দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়। ফলে দলটিকে ঘিরে যে কোনো ধরনের নিষেধাজ্ঞার আলোচনা স্বাভাবিকভাবেই দেশ বিদেশি প্রতিক্রিয়া তৈরি করছে। প্রবাসী সম্প্রদায়ের একটি অংশ মনে করছে, বিষয়টি নিয়ে স্পষ্ট তথ্য ও ব্যাখ্যা প্রয়োজন, যাতে গুজব বা বিভ্রান্তি না ছড়ায়। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের ইস্যু প্রায়ই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে সামনে আসে এবং সব তথ্য যাচাই না করে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। তারা বলছেন, যদি কোনো নীতিগত বা আইনি পদক্ষেপ নেওয়া হয় তবে তা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে হওয়া জরুরি।
বিরোধী রাজনৈতিক মহলের কিছু অংশ এই প্রতিবাদের গুরুত্ব কমিয়ে দেখছে এবং বলছে এটি একটি পক্ষের অবস্থান মাত্র। তাদের মতে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে প্রবাসীদের অবস্থান সবসময় পুরো বাস্তবতাকে প্রতিফলিত করে না। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে। অনেকেই জানতে চাইছেন আসলে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এর প্রভাব কী হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মতামত ঘুরছে, তবে নির্ভরযোগ্য তথ্যের অভাব রয়েছে। সব মিলিয়ে আওয়ামী লীগের কার্যক্রমে সম্ভাব্য নিষেধাজ্ঞা এবং তা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদ দুটোই এখনও নিশ্চিত তথ্যের বাইরে থাকা একটি আলোচিত ইস্যু। শেখ হাসিনার নেতৃত্বাধীন দলকে ঘিরে এই বিতর্ক ভবিষ্যতে কোন দিকে যাবে তা নির্ভর করবে বাস্তব সিদ্ধান্ত, রাজনৈতিক প্রেক্ষাপট এবং আনুষ্ঠানিক ঘোষণার উপর। মা আলীগের নেত্রী, মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন। সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দা নাখলু আক্তারের মেয়ে নাদিয়া পাঠান পাপন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। মেয়ের এই মনোনয়ন প্রাপ্তিতে খুশি জানিয়ে মা বললেন, রাজনীতি নিয়ে আমাদের মাঝে কোনো মতানৈক্য হয়নি, এ নিয়ে কোনো ধরনের কথা হয়নি। শ্বশুরবাড়ি থাকার সুবাদে আমার মেয়ে ঢাকাতেই রাজনীতি করেছে। নাদিয়া পাঠান পাপন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ইউনিয়ন পর্যায়ের রাজনীতি থেকে শুরু করে তিনি কেন্দ্র পর্যন্ত পদে আসীন হন। জুলাই অভ্যুত্থানেও তিনি সরাসরি মাঠে ছিলেন। নাদিয়া পাঠানের মা সৈয়দা নাখলু আক্তার আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় জড়িত থাকার পাশাপাশি জেলা পরিষদ সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা সোমবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লিখেছেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। মা সৈয়দা নাখলু আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক লীগের সহসভাপতি, বিজয়নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি, বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য ছিল। কিন্তু উনার মেয়ে নাদিয়া পাঠান পাপন বর্তমানে বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোনীত হয়েছে। বিজয়নগরের সন্তান হওয়ায় দলমতের ঊর্ধ্বে উঠে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর কথা স্ট্যাটাসে উল্লেখ করেছেন। বিএনপির মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার বিকালে ওনার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ করেননি, যার কারণে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে নাদিয়া পাঠানের মা সৈয়দা নাখলু আক্তার সাংবাদিকদের বলেন, আমি আরও আগেই আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দিয়েছি। আমার মেয়ে ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতি করত। তবে রাজনীতি নিয়ে তার সঙ্গে কখনো আমার মতানৈক্য হয়নি। মেয়ে এমপি হলে মায়ের যে অনুভূতি হওয়ার কথা সেটাই আমার হচ্ছে। অন্যায্য নিষেধাজ্ঞার বিরুদ্ধে গর্জে উঠেছে ছাত্রলীগ। রাজপথে সরব মহানগর উত্তর শাখা। রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে কথিত অন্যায্য নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের মহানগর উত্তর শাখা। সংগঠনটির নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং দ্রুত এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। তবে ঠিক কোন নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এই কর্মসূচি, সে বিষয়ে ভিন্নমত থাকায় বিষয়টি নিয়ে এখনও স্পষ্টতা তৈরি হয়নি। মিছিল থেকে নেতারা বলেন, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা থাকতে হবে, কোনো ধরনের অন্যায্য নিষেধাজ্ঞা মেনে নেওয়া হবে না। তারা অভিযোগ করেন, এ ধরনের পদক্ষেপ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে এবং তা দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিক্ষোভে অংশ নেওয়া কর্মীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন, যেখানে সংগঠনের দাবি তুলে ধরা হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে মিছিল চলার সময় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল বলে জানা গেছে। সংগঠনের এক নেতা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তিনি আরও জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছাত্র সংগঠনগুলোর এ ধরনের সক্রিয়তা দেশের রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে, বিশেষ করে যখন বিষয়টি স্পষ্ট নয় বা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তারা মনে করেন, যে কোনো দাবি বা অভিযোগের ক্ষেত্রে তথ্যের স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহলের কিছু অংশ এই কর্মসূচিকে সমালোচনা করে বলছে, এটি একটি সংগঠিত রাজনৈতিক প্রদর্শন, যার মাধ্যমে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তবে এ বিষয়ে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে।
সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে ন্যায্য প্রতিবাদ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এতে করে জনদুর্ভোগ বাড়ছে। এক পথচারী বলেন, রাজনৈতিক কর্মসূচি থাকতেই পারে, তবে তা যেন সাধারণ মানুষের সমস্যার কারণ না হয়। সব মিলিয়ে বাংলাদেশ ছাত্রলীগের মহানগর উত্তর শাখার এই বিক্ষোভ কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা বিষয়ে স্পষ্টতা আসা এবং পরবর্তী কর্মসূচি ঘোষণার উপরই এখন নির্ভর করছে পরিস্থিতি কোন দিকে যাবে। ভারত কেন শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না? ট্রাইব্যুনালের বিচারের সিদ্ধান্তই ইউনূসের নির্বুদ্ধিতা। হাসিনার দোষী সাব্যস্ত হওয়া এবং সাজা ঘোষণার পরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য বেশ জোরালো ভাষায় ভারতের কাছে চিঠি পাঠিয়েছে। এটা অবশ্য নতুন নয়, এর আগেও দুবার এই একই চিঠি পাঠিয়েছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, যাকে কূটনৈতিক ভাষায় নোট ভার্বাল বলা হয়। তবে আগের দুটো চিঠির থেকে এবারে পাঠানো চিঠির পার্থক্য আছে। সেটা হলো, এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন। ফলে ঢাকার দাবি আরও জোরালো এবার। এর ফলে ঢাকা যে চিঠি নয়াদিল্লিকে দিয়েছে তার ভাষাও যথেষ্ট কঠোর। ফলে অনেকেই অসীম আগ্রহে অপেক্ষায় ছিলেন দিল্লি কী জবাব দেয়। দেখা গেল এবারও আগের মতো বাংলাদেশ থেকে হাসিনার প্রত্যর্পণের চিঠিকে কার্যত পাত্তা দিল না নয়াদিল্লি, যা ঢাকার অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে। বুধবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, আমরা এই সংক্রান্ত চিঠি পেয়েছি, আমরা এর আইনগত দিক খতিয়ে দেখছি। তবে হাসিনাকে ফেরানো নিয়ে কোনো উচ্চবাচ্য না করলেও কূটনৈতিক ভাষায় অন্য একটি বার্তাও দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র কার্যত ঘুরিয়ে বলে দিলেন, মুহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কোনো কথা বলতে নারাজ মোদি সরকার। এই সরকার অনির্বাচিত, পরে বাংলাদেশের কোনো নির্বাচিত সরকারের সঙ্গেই তারা আলোচনা করবে। ফলে ধরেই নেওয়া যায় ভারত আপাতত হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে না। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুসারে হাসিনার প্রত্যর্পণ ভারতের জন্য একটি বাধ্যতামূলক দায়িত্ব ছিল। মন্ত্রণালয় উল্লেখ করে আরও বলেছে, যদি কোনো দেশ মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত এই ব্যক্তিদের আশ্রয় দেয়, তবে তা হবে অত্যন্ত অবন্ধুত্বপূর্ণ কাজ এবং ন্যায় বিচারের প্রতি অবমাননা। হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার চিঠির বিষয়টি ভারত স্বীকার করলেও এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রণালয় কেবল বলেছে যে তারা রায়টি লক্ষ্য করেছে। পাশাপাশি এও বলেছে, একটি ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা। আমরা সর্বদা সেই লক্ষ্যে সকল অংশীদারদের সাথে গঠনমূলকভাবে যোগাযোগ করব। অর্থাৎ ভারত স্পষ্ট করে দিল, সকল অংশীদারদের সাথে যোগাযোগ করবে। এখানে অংশীদার বলতে রাজনৈতিক বিষয়টি বোঝানো হয়েছে। বলা যায়, শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধটি ভারত উপেক্ষাই করছে। ভারতের আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, দিল্লি এত সহজে তার দীর্ঘদিনের বন্ধু শেখ হাসিনাকে মোহাম্মদ ইউনূসের মতো অনির্বাচিত কোনো শাসকের হাতে তুলে দেবে না। মোহাম্মদ ইউনূসের হাতে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যার একটি সীমিত এজেন্ডা এবং ম্যান্ডেট রয়েছে। ভারত দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি গ্রহণের জন্য একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত অপেক্ষা করবে। ভারত ও বাংলাদেশ ২০১৩ সালে একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে এবং অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তির অধীনে হাসিনার প্রত্যর্পণের জন্য চাপ দেবে। কিন্তু সেই চুক্তিতে এমন কয়েকটি ধারা আছে যা দেখিয়ে ভারত হাসিনার প্রত্যর্পণ অস্বীকার করতেই পারে। আরও একটি মত সামনে আসছে, এমনিতেই শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণের প্রতি ভারতে খুব কম সমর্থন রয়েছে, কিন্তু ট্রাইব্যুনালের মাধ্যমে তড়িঘড়ি হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়ের পর প্রত্যর্পণের বিরোধিতা আরও বাড়বে। বিভিন্ন রাজনৈতিক দল তার প্রত্যর্পণের বিরোধিতা করছে। কেউ কেউ বলছেন, ভারত জানিয়েছে ভারতীয় আইনের আওতায় হাসিনার মৃত্যুদণ্ডের রায় খতিয়ে দেখা হবে। এর অর্থ হল, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের যে বিচার করা হয়েছে বাংলাদেশের ট্রাইব্যুনালে, তা সঠিকভাবে হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার বিচার যদি সেদেশের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে হতো তাহলে ভারতের পক্ষে চাপের হতো, কিন্তু বিচার করা হয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিরোধী ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য। সেখানে হাসিনার বিচার করানোর সিদ্ধান্ত ছিল ইউনূস সরকারের নির্বুদ্ধিতা। এই কারণেই আন্তর্জাতিক মহলেও এই বিচার প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। ভারতও এই অজুহাত দেখিয়ে হাসিনার প্রত্যর্পণ আটকে দেবে। কলকাতার পর আগরতলা,
বিশ্বজুড়ে ছড়াচ্ছে হাসিনার অফিস, প্রবল ক্ষমতায় ভয়ানক চাপে তারেক রহমান। শুধু বাংলাদেশে ঝটিকা মিছিলেই থেমে নেই শেখ হাসিনার দল আওয়ামী লীগ, কিংবা ইংল্যান্ড বা আমেরিকাতেই আটকে নেই, গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে আওয়ামী লীগ। অনেকেই বলে থাকেন, যেখানেই আওয়ামী লীগ ঘাঁটি গাড়ে সেখানেই নিজেদের দাপট বাড়ায়। এইবার শোনা যাচ্ছে কলকাতার পর আওয়ামী লীগ দাপট বাড়িয়েছে আগরতলাতে, সেখানেই দলীয় কার্যালয় বানানো হয়েছে বলে খবর। কেউ কেউ বলছেন, ভাইরাসের মতো সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়ছে আওয়ামী লীগ। গত বছর 5ই অগাস্ট দেশ ছেড়েছিলেন পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতের আশ্রয় রয়েছেন। তারপর থেকেই অনেকে বলছেন, শুধু শেখ হাসিনা নন, তার সঙ্গে বহু আওয়ামী লীগের শীর্ষ নেতা ভারতের আশ্রয় রয়েছে। তারা একত্রিত হয়ে জোট বাঁধছে এবং বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছে। এদিকে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আসছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছে বাংলাদেশে। প্রথম দিকে মুখবেধি মিছিল করলেও এখন দেখা যাচ্ছে অবাধে ঝটিকা মিছিল করছে তারা। এর মধ্যে গ্রেপ্তারিও বাড়ছে। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যারা সত্যিকার আওয়ামী লীগের নেতা কর্মী তারা অন্তরালী নিরাপদ জায়গায় রয়েছেন, কিন্তু যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা কেউই প্রকৃত আওয়ামী লীগ নেতা নন। এর মধ্যে মিয়ানমার সীমান্ত দিয়ে প্রচুর অস্ত্র ঢুকছে বাংলাদেশে। এখানেই অন্তর্বর্তী সরকারের তরফে বলা হচ্ছে, সেগুলি সবই আওয়ামী লীগ করছে। দেশের বাইরে থেকে দেশকে অশান্ত করার চেষ্টা করছে তারা। কিন্তু প্রশ্ন হল, বাংলাদেশে এই মুহূর্তে যে অরাজকতা সৃষ্টি হচ্ছে তার দায় কি অন্তর্বর্তীকালীন সরকার এড়িয়ে যেতে